এইটি লেখো এবং ব্যাখ্যা করো। এই একটা প্রশ্ন। 3 নম্বর হচ্ছে ডারউইনের মতবাদের মধ্যে সবগুলো তো আসে না। ধরো যদি থাকে যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ সংগ্রাম, জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম কাকে বলে, কয় প্রকার, উদাহরণ দাও, বা কতগুলো উদাহরণ দিল, এগুলি কি ধরনের জীবন সংগ্রাম। আগের দিন বলেছিলাম যে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি আর পরিবেশের মধ্যে সংগ্রাম, তাই তো? তাই সংগ্রামগুলোর মধ্যে উদাহরণগুলো বলেছিলাম। এরপরে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে। প্রকৃতি কেবলমাত্র কোন কোন জীবদের নির্বাচন করে, অর্থাৎ অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। অনুকূল প্রকরণ যাদের মধ্যে সুবিধা, বেঁচে থাকার সুবিধা, এই গুণগুলি আয়ত্ত করেছে, তাদের কি বলা হয়, অনুকূল প্রকরণযুক্ত জীব। তাহলে জীব দুরকম হতে পারে, অনুকূল প্রকরণ হতে পারে, প্রতিকূল প্রকরণও হতে পারে। অনুকূল যে যে অনুকূল যাদের ভ্যারিয়েশন আছে, অর্থাৎ তারা পরিবেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। অনুকূল আর প্রতিকূল এই দুই ধরনের অভিযোজন দেখা যায়। তাহলে অনুকূল যারা হলো তাদেরকে প্রকৃতি এদিকে নির্বাচিত করলো। তার মানে কি, এই জীবগুলি প্রকৃতির বিভিন্ন অবস্থার সম্মুখীন হলো, যেমন প্রচন্ড খরা, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা, খাদ্যের অভাব বা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ। এইগুলোর মধ্যে প্রকৃতি দেখে নিতে চাইলো যে এরা কতটা বেঁচে থাকতে পারে বা নিজেদের টিকিয়ে রাখতে পারে। একেই কি বলে, প্রাকৃতিক নির্বাচন। তাহলে যেগুলো অনুকূল প্রকরণযুক্ত জীব, এরা প্রকৃতির বিভিন্ন অবস্থার সাথে এরা যুদ্ধ করতে আরম্ভ করলো, এবং যারা থাকলো তাদেরকে কি বলা হলো, প্রকৃতির দ্বারা নির্বাচিত। ডারউইন এখানটাই ভুল করেছিলেন, তিনি এটাকে ন্যাচারাল সিলেকশন বলেছিলেন, প্রাকৃতিক নির্বাচন। কিন্তু ন্যাচারাল রিজেকশন কি, যাদেরকে যারা পারলো না তাদের কি হলো, এটা তিনি বলতে পারেন। এই যে যারা প্রকৃতির দ্বারা নির্বাচিত হলো, এই জীবগুলি পরিবেশের বিভিন্ন অবস্থার সাথে মানিয়ে চলতে শিখল, এবং এই মানিয়ে চলার জন্য তাদের দৈহিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটল। এই যে দৈহিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে তারা বেঁচে থাকতে শিখল। এই পরিবর্তনগুলিকে কি বলে, অভিযোজন। তাহলে অভিযোজন যুক্ত জীব, অভিযোজন প্রাকৃতিক নির্বাচন যাদের মধ্যে হলো, তারা বিশেষভাবে অভিযোজিত হলো পরিবেশে, অর্থাৎ নিজেদের টিকিয়ে থাকার জন্য যা যা ব্যবস্থা করার দরকার এই সমস্ত ব্যবস্থাগুলিকে গ্রহণ করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে। এইবার এইভাবে যে যে বৈশিষ্ট্যগুলি সে অর্জন করলো ভালোভাবে বেঁচে থাকার জন্য, যৌন জননের মাধ্যমে সেই, আবার দেখো ল্যামার্ক চলে আসছে, যৌন জননের মাধ্যমে সেই সব বৈশিষ্ট্যগুলি, কোন বৈশিষ্ট্য, জার্ম প্লাজমে যেগুলো অঙ্গীভূত হয়েছিল, এই জন্য বললাম যৌন জননের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় এটি প্রবাহিত হতে লাগলো, অর্থাৎ বংশগতি। বংশ পরম্পরায় প্রবাহিত হতে হতে পরিবর্তন ঘটলো, কিছুটা পরিবর্তন ঘটছে একটা বংশে, পরবর্তী বংশে আরেকটি পরিবর্তন ঘটছে। এইভাবে দীর্ঘকাল পরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে একটি নতুন প্রজাতির সৃষ্টি। তাহলে প্রাকৃতিক নির্বাচনের পর এটি হলো নতুন প্রজাতির সৃষ্টি। ডারউইনের মতে এইভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ বিবর্তনের ধারা এগিয়ে গিয়েছিল। ডারউইন বলতে গেলে কি কি, প্রথমটা হচ্ছে বংশ বৃদ্ধির অত্যধিক হার, কিন্তু খাদ্য ও বাসস্থান সেই তুলনায় যথেষ্ট ছিল না।
যার ফলে কি দেখা দিল, জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রামে সংগ্রামরত জীবদের মধ্যে বিভিন্ন ধরনের জীবের উৎপত্তি হলো হঠাৎ করে। এইগুলোকে বলা হয় প্রকরণ। তাহলে প্রকরণ দুই রকম আমরা দেখলাম, অনুকূল এবং প্রতিকূল প্রকরণ। অনুকূল প্রকরণযুক্ত জীব প্রকৃতির দ্বারা সমর্থিত হলো বা নির্বাচিত হলো, এবং পরবর্তী পর্যায়ে কি হয়, এই অনুকূল প্রকরণযুক্ত জীব প্রকৃতিতে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতির দ্বারা সমর্থিত হয়ে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করলো, এবং কালক্রমে সেই বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে এগুলো কি গেল, পরিবাহিত হয়ে গিয়ে একটি নতুন ধরনের প্রজাতির উৎপত্তি ঘটালো। এইভাবে ডারউইনের মতে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছিল। তো এইভাবে ডারউইনের, এবার থাকে ডারউইনের ত্রুটি কি কি ত্রুটি ছিল। এক নম্বর, ডারউইন এই হঠাৎ করে প্রকরণ, হঠাৎ কেন প্রকরণ ঘটলো সেটি ব্যাখ্যা করতে পারেননি। হঠাৎ করে তিনি বলেছিলেন ছোট ছোট প্রকরণ, ডারউইন বলেছিলেন ছোট ছোট যে জীবের প্রকরণ ঘটে, এই ছোট ছোট প্রকরণ বা বৈশিষ্ট্যগুলি মাধ্যমেই নতুন জীব সৃষ্টি হয়। এই ছোট ছোট প্রকরণগুলি ঘটে, কিন্তু কিভাবে কেন প্রকরণ হয় তার কোনো ব্যাখ্যা দিতে পারেন না। এই প্রকরণ কেন হয় তার ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে হুগো ডি ভ্রিস। এই হুগো দ্য ভ্রিস বা ডি ভ্রিস এটাকে পরিব্যাপ্তি তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন বা মিউটেশন। ডারউইনের মিউটেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না, পরিব্যাপ্তি। এই পরিব্যাপ্তি যে এই ছোট ছোট প্রকরণের কারণ বা এই বিভিন্নতার কারণ, এটি ডারউইন এর ধারণায় আসেনি বা ব্যাখ্যা করতে পারেননি, এটি দুর্বলতা। 2 নম্বর, তিনি ছোট ছোট প্রকরণগুলিকে ছোট ছোট প্রকরণ গুলিকে প্রধান, ছোট ছোট প্রকরণগুলিকে তিনি ধরেছিলেন যে এগুলি হচ্ছে প্রধান যে কারণ হিসাবে, অভিব্যক্তির প্রধান কারণ হিসাবে ছোট ছোট প্রকরণগুলিকে ধরেছিলেন, কিন্তু এবং পরিব্যক্তিকে, কিন্তু ছোট ছোট প্রকরণ তো নয়, কন্টিনিউয়াস প্রকরণ, অর্থাৎ অবিচ্ছিন্ন যে পরপর প্রকরণ হবে, সেই প্রকরণটি নতুন প্রজাতি গঠনে সমর্থ। তাহলে ডারউইন ছোট ছোট প্রকরণগুলিকে ধরেছিলেন। 3 নম্বর, পরিব্যক্তি সম্পর্কে কোনো ধারণা ছিল না। তিনি পরিব্যক্তিকে কি বলছিলেন, যে প্রকৃতির খেলা, গেম অফ নেচার বা প্লে অফ নেচার, প্রকৃতির খেলা বলছিলেন। 4 নম্বর, ডারউইনের ড্রব্যাক কি, যে ডারউইন প্রতিকূল যে প্রতিকূল প্রকরণযুক্ত জীবরা কিভাবে কি হলো, তাদের ফেট অর্থাৎ পরিণতি কি হলো সেই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। আর আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্নতা, যে বিচ্ছিন্নতা, এবং তাহলে বিচ্ছিন্নতা বিভিন্ন হতে পারে, জিনগুলোর বিচ্ছিন্নতা হতে পারে, বা যে জায়গায় থাকে ভৌগোলিক বিচ্ছিন্নতা হতে পারে। এই বিচ্ছিন্নতা যে প্রজাতি উদ্ভবের বা উৎপত্তির বা বিবর্তনের একটি প্রধান কারণ, সে সম্পর্কে ডারউইনের কোনো ধারণা ছিল না। তাহলে বিচ্ছিন্নতা সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেন না।
তাহলে বিচ্ছিন্নতা জিনগত হতে পারে বা এই ভৌগোলিক হতে পারে। সেই কারণে ডারউইন এর ড্রব্যাক বললে এই চারটি লিখবে। বোঝা যাচ্ছে? কোনো উত্তর নেই তো? হ্যাঁ স্যার। 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 বলো এই চারটি ডারউইনের যে ত্রুটি ছিল সেই ত্রুটিটি লিখতে পারবে তো? যে হ্যাঁ স্যার। কি জন্য স্যার বিচ্ছিন্নতা একবার বোঝাবেন? বলো। স্যার বিচ্ছিন্নতাটা একবার বোঝাবেন? বিচ্ছিন্নতা হচ্ছে দুরকম ভাবে হয়। ধরো নরেন্দ্রপুরে আমরা সবাই একসাথে আছি, হঠাৎ করে নরেন্দ্রপুরের মাঝখানে একটা ফাটল হয়ে গেল, দিয়ে জুনিয়রটা আলাদা হয়ে গেল, সিনিয়রটা আলাদা হয়ে গেল, কেউ কোনো দিকে যেতে পারলো না। এই যে আলাদা যেতে পারলো না, পরিবেশ ধীরে 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 দুটো জায়গা দুরকম আলাদা হয়ে গেলে ওখানকার যে জীব এবং এখানকার যে জীব তাদের আচরণগত পার্থক্য দেখা দেবে এবং আস্তে আস্তে পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য এই দুটি জায়গা জীবের মধ্যে শারীরবৃত্তীয় এবং তোমার দৈহিক এগুলো পরিবর্তন হবে। তো এই পরিবর্তন হতে হতে কালক্রমে এইগুলি আর একটা নতুন প্রজাতির সৃষ্টি করবে। যেমন আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে তোমার কিছু কিছু পাখি ছিল, ডারউইনিয়ান ফিঞ্চ, অর্থাৎ কিছু একটা পাখির খোঁজ ছিল। এই পাখিগুলি দেখা গেল যে দীর্ঘকাল আগে আমেরিকার দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গ্যালাপাগোস আইল্যান্ডস হয়ে গেছে, ওগুলি মূল ভূখণ্ডের সাথে ছিল। এখন যে পাখিগুলো আলাদা হয়ে গেল ওই দ্বীপপুঞ্জে, সেই পাখিগুলি খাবার সংগ্রহের জন্য তাদের ঠোঁটগুলোর পরিবর্তন হলো। কি পরিবর্তন? তাহলে মূল ভূখণ্ডে যে পাখিগুলো ফল টল এইসব বিভিন্ন ধরনের খাওয়ার অভ্যাস ছিল, সেই খাওয়ার অভ্যাসটা পরিবর্তন। কি পরিবর্তন হলো? অর্থাৎ কোনো পাথরের ফাঁক থেকে ধরো পোকা মাকড় বা কোনো কিছু বের করার জন্য দরকার হচ্ছে, তখন ঠোঁটটা কিরকম হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। কোনো জিনিসকে কেটে বার করতে হবে, সেই জন্য ঠোঁটটা করাতের মতো হলো। কোনো জিনিস বাঁকানো এরকম স্ক্রুর মতো হয়ে গেল, অর্থাৎ এরকম ভাবে ঘুরিয়ে ফুটো করতে হবে। এইভাবে বিভিন্ন ধরনের ঠোঁটের বিভিন্নতা দেখা দিল। এটাকে বলে ডারউইনিয়ান ফিঞ্চ, FINCH, ঠোঁট। বোঝা গেল? তাহলে মূল ভূখণ্ড থেকে আলাদা এই যে বিচ্ছিন্ন, এইটা কি হলো? ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে নতুন প্রজাতির উৎপত্তি। আবার যদি জিনগত বিচ্ছিন্ন, জিনপুল যদি ম্যাচ না করে, জিনগত বিচ্ছিন্নতা হয়, অর্থাৎ একটি প্রাণী একটি প্রজাতি ছিল, তাদের মধ্যে প্রজাতি তখনই বলবো যে তাদের মধ্যে তারা যদি আন্তঃপ্রজননে সক্ষম হয় এবং ওদের ক্রোমোজোম সংখ্যা 1 থাকে। ঠিক ছিল, প্রজাতি নিজেদের মধ্যে প্রজনন ঘটছিল। এই বিচ্ছিন্নতা হঠাৎ করে দেখা গেল জিনের মিউটেশন হয়েছে, পরিব্যক্তি হয়েছে, যার ফলে একটি একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে আর জনন ঘটছে না। তখন আমরা কি বলবো এটাকে? যে জিনগত বিচ্ছিন্নতা, জেনেটিক আইসোলেশন, জিনপুল, এই জিনপুলের আইসোলেশন হয়েছে। এইভাবে এই বিচ্ছিন্নতার কারণেও নতুন ধরনের প্রজাতির উদ্ভব হতে পারে। বোঝা গেল বিচ্ছিন্নতা? অসুবিধা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝলাম যে কিভাবে এই ডারউইনের কি কি বক্তব্যের মধ্যে অসঙ্গতি ছিল এবং ডারউইনকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। এইটুকু হলে আমাদের তত্ত্বগতভাবে শেষ হবে। তারপরে একটা বলতে পারো যে এই নির্দেশন এটা বলে দিলাম যে পরিব্যক্তি, এই তত্ত্বের প্রবক্তাকে হুগো ডে ভ্রিজ। তাহলে পরিব্যক্তি কাকে বলে? যদি কোনো ক্রোমোজোমের যে কোনো উদ্ভিদ হোক প্রাণী হোক, তাদের ক্রোমোজোমের জিনের মধ্যে যদি স্থায়ী এবং আকস্মিক পরিবর্তন ঘটে, জিনের সজ্জা রীতির, ডিএনএর হতে পারে, পলিপেপটাইডের হতে পারে, শৃঙ্খলের হতে পারে, অর্থাৎ পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের হতে পারে, এদের মধ্যে যদি যে সজ্জাবিন্যাস সজ্জা রীতির যদি পরিবর্তন ঘটে, তখন তাকে কি বলা হয়? পরিব্যক্তি বা মিউটেশন। বুঝা গেল? তাহলে যদি কোনো প্রজাতি, যে কোনো প্রজাতি ক্রোমোজোমের জিনের
স্থায়ী এবং আকস্মিক পরিবর্তন ঘটে। জিনের পরিবর্তন ঘটতে পারে বা সজ্জারীতির স্থায়ী এবং আকস্মিক পরিবর্তন ঘটে, তখন তাকে বলে মিউটেশন বা পরিত্যাগ। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত তোমাদের তত্ত্বগুলো গেল। এইবার আমরা আসবো যে বিবর্তনের প্রমাণগুলো। জল আছে আচ্ছা না কি স্যার কোথায় গেল? বাথরুম মনে হয়। ওয়েট কর তোরা। এটা কি ভাইব্রেট হচ্ছে? তো এটা এরপরে আমরা বিভিন্ন ধরনের উদাহরণগুলো আমরা দেখব, প্রমাণগুলো। তাহলে বিবর্তনের দুরকম আমরা একটা দেখবো যে থিওরিজ অফ ইভলিউশন অর্থাৎ সূত্র, আর 2 নম্বর হচ্ছে প্রমাণ। প্রমাণের মধ্যে সবচেয়ে ভালো প্রমাণ কোনটা? জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণই হচ্ছে বিবর্তনের সাপেক্ষে সবচেয়ে ভালো প্রমাণ। এই প্রমাণ কি? জীবাশ্ম কাকে বলে ভূগোলে পড়েছো? বলবি কেউ? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই মুখ দিয়ে আওয়াজ নেই তো, বল সুমিত। সৌভিক কে আছিস? সোহম? এই যে শিলাস্তরে দীর্ঘদিন ধরে কোনো জীবদেহ চাপা পড়ে গেলে দীর্ঘদিন ধরে সেটা পচতে পচতে শিলাস্তরের উপর যখন ওটা ছাপ পড়ে যায়, কিছুটা বা পুরোটা ছাপ পড়ে যায়, তখন সেটাকেই মানে যে সংরক্ষিত সেই শিলাটাকেই তো জীবাশ্ম বলবে। কোন শিলা? পাললিক শিলাস্তরে মেনলি বলবে? এইটা। তাহলে জীবাশ্ম কাকে বলে ভূগোলে পড়েছো? আবার দেখো, যে জীবাশ্ম হচ্ছে যে পৃথিবীর এই পাললিক শিলাস্তরে প্রাকৃতিক ভাবে, কারণ শিলাস্তরে স্তরে স্তরে সঞ্চিত কোন জীব, যেবারে উদ্ভিদ বা প্রাণী, দেহ আংশিক দেহ অথবা এদের যে ছাপ, এটা একবার বলুন প্রথম। ভাবে স্যার আরেকবার বলুন, একটু প্রথম থেকে বলুন না। কি বলা হয়? স্যার একটু প্রথম থেকে বলুন। স্যার একটু আরেকবার বলুন। যে পাললিক শিলাস্তরে, সবাই একটু মিউট করে ডাক। পাললিক শিলাস্তরে স্তরে স্তরে ভূপৃষ্ঠের পাললিক শিলাস্তরে প্রাকৃতিক ভাবে স্তরে স্তরে সঞ্চিত জীবের, ব্র্যাকেট লিখবে প্রাণী অথবা উদ্ভিদের সামগ্রিক দেহ বা আংশিক অংশ বা জীবদেহের ছাপ যে উপায়ে সঞ্চিত থাকে তাকে জীবাশ্ম বলে। প্রাকৃতিক উপায়ে মানে প্রাকৃতিক ভাবে বিভিন্ন স্তরে স্তরে প্রাকৃতিক শিলার যে পাললিক শিলা স্তরে সঞ্চিত সম্পূর্ণ দেহ, আংশিক অথবা জীবদেহের যে ছাপ তাকে জীবাশ্ম বলে। বিবর্তনের ক্ষেত্রে জীবাশ্ম সবচেয়ে বড় প্রমাণ। এগুলো কেন? অর্থাৎ বিভিন্ন
যে স্তর, সেই স্তরের গভীরতা এবং এদের কতদিন আগে হয়েছে, এই স্তরের বয়স যদি জানা যায়, মানে জানো তো, যারা উপায় আছেই রেডিও আইসোটোপ করা হয়। এই রেডিও আইসোটোপ করে বিভিন্ন স্তরের বয়স নির্ণয় করা যায় এবং কোন স্তরে সঞ্চিত আছে এবং কতদিন আগে এই জীবাশ্মটি তৈরি হয়েছে, অর্থাৎ জীবাশ্ম কোনো একটা স্তরে চাপা পড়েছে, তো কতদিন আগে চাপা পড়েছিল, এই সমস্ত তথ্যগুলি উঠে আসে জীবাশ্ম থেকে আমরা পাই। এক নম্বর, তার মানে কতকাল আগে জীবটি ছিল পৃথিবীতে সেটা আমরা জানতে পারি জীবাশ্ম থেকে। 2 নম্বর, সেই সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল, অবস্থা মানে মাটির অবস্থা কেমন ছিল, যদি দেখি তাদের খাদ্যাভ্যাস। এবার দেখো, জীবাশ্ম থেকে যদি আমরা কঙ্কাল পাই, অস্থি পাই, ধরো মুখের মধ্যে দাঁত কেমন ছিল, যদি আমরা বুঝতে পারি, তাহলে এখান থেকে বোঝা যায় তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল। কেন, যদি ক্যানাইন সামনে সাধারণত যদি থাকে, তার মানে কি বুঝবো, ওই প্রাণীগুলি ছিঁড়ে খাওয়ার প্রবণতা ছিল কোনো জিনিসকে, সেই জন্য সাধারণত। তাহলে খাদ্যাভ্যাস সাধারণত ছিল, তার মানে এরা কি ছিল, কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী। তাহলে মাংসাশী প্রাণীদের মধ্যে রিলেটেড যে প্রাণী অর্থাৎ সম্পর্কিত যে প্রাণীগুলি সেই সময় বর্তমান ছিল, সেটা পরিষ্কার। 2 নম্বর, যে ওই সময় কি কি খাবার পাওয়া, অর্থাৎ সেই সময়ের জন্য প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল। তাহলে মাংসাশী থাকলে তৃণভোজী থাকবে, তৃণভোজীদের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। 3 নম্বর, যে আবহাওয়া জলবায়ু কেমন ছিল, অর্থাৎ ওই গাছগুলি হওয়ার জন্য বা প্রাণীদের বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ কেমন ছিল, সেই সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। তাহলে জীবাশ্ম হচ্ছে বিবর্তনের ধারা মাপতে গেলে জীবাশ্মের হচ্ছে প্রথম এবং প্রধান প্রমাণ। যেখানে যেখানে জীবাশ্ম পাওয়া গেছে সেখানেই আমরা নিশ্চিত করে বলতে পারি এইভাবে বিবর্তন ধীরে ধীরে এগিয়েছে, অর্থাৎ এইভাবে বিবর্তনের ধারাটাকে আমরা পরিষ্কার বুঝতে পারি। তাহলে জীবাশ্মের মাধ্যমে বয়স গণনা করা যায়। 2 নম্বর, খাদ্যাভ্যাস এবং তখনকার প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল সেটা বোঝা যায় এবং একটি জীবের সমসাময়িক সম্পর্কিত অন্যান্য জীব, প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এই হচ্ছে জীবাশ্ম তাৎপর্য। আর যদি বলো যে জীবাশ্ম আর কি কাজে লাগে, তাহলে এক হচ্ছে বিবর্তনের ধারা বুঝতে কাজে লাগে, আর 2 নম্বর হচ্ছে আমরা মানব সভ্যতা যে এগিয়ে চলেছে, কার্বন, কয়লা, পেট্রোলিয়াম, এইগুলিও সমস্ত জীবাশ্ম, অর্থাৎ এগুলি জীবাশ্ম গঠিত। এই সমস্ত আমরা এইগুলিকে উদ্ধার করে আমরা আমাদের সভ্যতাটাকে নিয়ে যাব, কিন্তু বিবর্তনের সাথে এইটার সম্পর্ক নেই। জীবাশ্ম বিবর্তনে যদি বলা হয়, বিবর্তনে কি কি ভূমিকা আছে, এই 3টি বললেই আমার মনে হয় এটি যথার্থ বলা হবে। 2 নম্বর থাকে জীবাশ্মের প্রমাণ অনেকভাবেই পাওয়া গেছে, হাতিরও পাওয়া গেছে, অর্থাৎ এদের পূর্বপুরুষ কে ছিল সেইগুলিকে জানার পর আমরা জীবাশ্ম খুঁজতে খুঁজতে হঠাৎ করে পাওয়া গেল কোন জায়গায়, একটা জায়গায় তোমার ইজিপ্ট অর্থাৎ মিশরে, ওখানে ফায়ুম বলে একটা জায়গা আছে, ফায়ুম। এই ফায়ুম জায়গাটায় ঘুরতে ঘুরতে, প্রত্নতাত্ত্বিক কাজ হতে ঘুরতে ঘুরতে পাওয়া গেল জীবাশ্ম। এই জীবাশ্ম বিভিন্ন স্তরে পাওয়া গেল এবং এই যখন এই স্তরগুলিকে নিয়ে জীবাশ্মগুলিকে পরপর দেখা যাচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, তখন অদ্ভুত একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত, পরপর পরপর এদের যে অগ্রগতি হয়েছে শেষ পর্যন্ত সেটা পরিষ্কার হল। কিসের জীবাশ্ম বলতে পারো? এই যে জীবাশ্মের কথা বলছি, যেটি জীবাশ্মর মাধ্যমেই তার বিবর্তনের ধারাটিকে সম্পূর্ণভাবে বোঝা গেছে। কিসের জীবাশ্ম? ঘোড়া। ঘোড়া, হ্যাঁ ঠিক। তাহলে ঘোড়ার
এই আমেরিকাতেও পাওয়া গেল, আবার এই ফাইউম অর্থাৎ মিশরের এই জায়গাতেও পাওয়া গেল। প্রত্নতাত্ত্বিক এই গবেষণায় দেখা গেল যে পরপর পরপর কিভাবে এগুলি অগ্রগতি ঘটেছে। তো সেই অনুযায়ী এই জীবাশ্ম, ঘোড়ার জীবাশ্ম হচ্ছে একটি প্রত্যক্ষ প্রমাণ এবং সম্পূর্ণ প্রমাণ। তাহলে একটি জীবাশ্ম ঘটিত সম্পূর্ণ প্রমাণের উদাহরণ দাও, কি লিখবে? ঘোড়ার জীবাশ্ম প্রমাণ। ঘোড়ার প্রথম ডন হর্স, অর্থাৎ ঘোড়ের ডন হচ্ছে ভোর, তাহলে ডন হর্স কাকে বলে? প্রথম, অর্থাৎ ছোট ছোট একটা তোমার ছাগল জাতীয় একটা জীব ছিল, তাকে বলা হয়, তোমাদের বইয়ে নেই, হাইরাকোথেরিয়াম। একটু জেনে রাখো, ছোট্ট প্রথম যে আদি কুকুর ছিল সেটা হচ্ছে হাইরাকোথেরিয়াম। এই যে থেরিয়াম গ্রুপ, থেরিয়ামের ছাগলের মতো যেখান থেকে ঘোড়ার উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে হাইরাকোথেরিয়াম। যেখান থেকে নিচের ঠোঁট আর নাকটা লম্বা হয়ে গিয়ে হাতি তৈরি হয়েছে, তারা হচ্ছে ময়ূরিথেরিয়াম। স্যার এই হাইরোকোথেরিয়ামটা কি আর একবার বলুন। হাতি কিভাবে তৈরি হয়েছে বলতো? নিচের ঠোঁটটা, এই উপরের ঠোঁটটা আর এই নাকটা, এইগুলো আস্তে আস্তে লম্বা হয়ে গিয়ে যেটা তৈরি হয়েছে সেটা কি তৈরি হয়েছে? সুর তৈরি হয়েছে। সেইটার পূর্বপুরুষ একই রকম, জিরাফের পূর্বপুরুষের মতোই এরা ছিল, ওই ক্ষুদ্রতম মাস্তত ভাই এরকম আর কি। এই যদি হয় হাইরাকো, মেইন গ্রুপটা হচ্ছে থেরিয়াম, থেরিয়ামের মধ্যে ঘোড়া হয়েছে হাইরাকোথেরিয়াম থেকে, আর হাতি হয়েছে ময়ূরিথেরিয়াম। এগুলো স্যার এটা স্যার থেরিয়াম গ্রুপ থেকে এরা উঠেছে। হাইরাকোথেরিয়ামের এটা নেই তোমাদের, আমরা প্রথম ঘোড়ার যে নিদর্শন দেখতে পাই তার নাম হচ্ছে কি নাম? ইওহিপ্পাস। ইওহিপ্পাস সময় কোনটা? ইওসিন। তাহলে ইওসিন সময়ে আমাদের জিওলজিক্যাল ক্যালেন্ডার অনুযায়ী অনেকভাবে পৃথিবীকে সময়টাকে ভাগ করা হয়। যেমন অনেক আগে কে ছিল? ধরো প্রোটোজোয়িক একটা সময় ছিল, যখন প্রোটোজোয়াটা ছিল অনেক আগে। তারপর এসছে মেসোজোয়িক, তারপর এসছে সিনোজোয়িক, এরকম পরপর পরপর ক্যালেন্ডার। তো তার মাঝখানে তোমরা গিয়ে পরবর্তী পর্যায়ে পড়বে, ওইগুলোর মধ্যে ভাগ করা হয়েছে ক্যামব্রিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, মিসিসিপিয়ান, পেনসিলভেনিয়াম, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, টার্সিয়ারি, কোয়াটারনারি, রিসেন্ট। এই ক্রিটেসিয়াস, টার্সিয়ারি, কোয়াটারনারি, রিসেন্ট এগুলো এই নতুন ধরনের, অর্থাৎ এগুলো কয়েক লক্ষ বছর আগেকার ঘটনা। তো ওই অংশে কি হয়েছিল? ইওসিন। এই ইওসিন সময়ে কে ছিল? ইওহিপ্পাস। উচ্চতা কতটা ছিল? বৈশিষ্ট্য 12 থেকে 18 ইঞ্চি, মানে 1 থেকে 1.5 ফুট। আর সামনের পায়ে আঙুল, এই আঙুল 3টে আর 4টে, অর্থাৎ পেছনে পায়ে কটা আঙুল? 4টে, সামনে পায়ে 3টে। এইভাবে ছিল এটা। তাহলে উচ্চতা ছিল, পা ছিল, আর গলাটাও ছোট ছিল। এরা কি করতো? পায়ের উপর, অর্থাৎ আঙুলগুলো মাটিতে ঠেকতো, সমস্ত আঙুলগুলো মাটিতে ঠেকতো। এবং তার মানে কি, তখন মাটি ততটা শক্ত ছিল না। পরবর্তী পর্যায়ে মাটি শক্ত হতে আরম্ভ করলে কি করতে হবে বলতো? দৌড়াতে হবে। আমরা যখন দৌড়াই তখন কি আমাদের গোড়ালিটা মাটির সাথে লেগে থাকে, না সামনের আঙুলগুলো মাটিতে একটু উঁচু হয়ে যায়? কিরকম থাকে? এরকম ভাবে, অর্থাৎ পুরো হাতটা যেরকম আছে, দৌড়াতে গেলে পাগুলো কিরকম হয়? আঙুলের উপর আমরা তখন এমনি করে দিয়ে ছুটি। অর্থাৎ যখন মাটি শক্ত হতে আরম্ভ করলো তখন এরা রানিং, অর্থাৎ দৌড়াতে আরম্ভ করলো। এই দৌড়াতে গিয়ে আস্তে আস্তে মাটি থেকে আঙুলগুলো উপর দিকে উঠলে কি হবে? দেখো যে পাশের আঙুলগুলো উপর দিকে সরে গেল, 3টে করে আঙুল, এই দুটো করে আঙুলে মোটামুটি 3টে আঙুল থাকলো। তারপর আবার যখন যখন উঠে হলো তখন একটা করে আঙুল থাকবে। এই হচ্ছে ঘোড়ার আঙুলের পরিবর্তন।
কেন? এই ছোটার জন্য। এই কার্সরিয়া অর্থাৎ এই ছোটার এই অভিযোজন এটা করতে গিয়ে ঘোড়ার পায়ের এই পরিবর্তন। প্রথমে ছিল উচ্চতা ছিল এই, আর আঙুল পায়ের সাহায্যে চলতো, এবং তখন দাঁতের মধ্যে আমাদের দাঁত কি আছে, প্রথমটাকে বলা হয় ইনসিজার অর্থাৎ কাটি, তারপর একটা ছিরি সাধারণত ক্যানাইন, তারপর একটা প্রিমোলার, তারপর একটা মোলার। জিভ বলালেই দেখতে পাবে এই মোলার বা একদম যে মাড়ির যে দাঁতগুলো রয়েছে এরকম এগুলো রয়েছে, এগুলো ক্রাউন বলা হয়, অর্থাৎ এগুলো শিকড়ের মতো এরকম ভাবে এগুলো তৈরি হয়েছে, ক্রেস্ট। তখন এগুলো অতটা ছিল না, খুব কম ছিল, অর্থাৎ দাঁতে ক্রাউন বা ক্রেস্ট মোলারে খুব কম ছিল। তাহলে এই ছিল প্রথম হাইরাকথেরিয়ামের বৈশিষ্ট্য, তৃণভোজী এরা। পরে ইওহিপ্পাসের পরে কে এলো? ইওহিপ্পাসের পরবর্তী পর্যায়ে কে এলো? পড়েছো তো, বলো। মেসোহিপ্পাস। সময় কি ইওসিনের পর? অলিগোসিন। তাহলে এইটার এইবার কি হবে বলো? উচ্চতাটা বাড়বে না কমবে? বাড়বে। 24 ইঞ্চি, 2 ফুট 24 থেকে 30 ইঞ্চি পর্যন্ত উচ্চতা হবে। পায়ের আঙুলগুলো কি হবে? কমবে। 3টে ছিল, সেটা কি হয়ে গেল 3টে, অর্থাৎ একটা করে আঙুল, এই 20 আঙুলটা ধরো, এমনি যেই এরকম সোজা হতে আরম্ভ করলো 20 আঙুলটা মাটি থেকে বাদ হয়ে গেল। তার মানে বুড়ো আঙুলটা তো আগেই বাদ ছিল, 20 আঙুলটা বাদ হলো, তাহলে 3টে করে আঙুলের এরা এই দেখা দিল, অর্থাৎ আঙুলগুলো উঁচু হতে আরম্ভ করলো। এরকম সামনের দিকে পা গুলোও একটু বাড়লো, লম্বা হলো। তা পা লম্বা না হলে স্বাভাবিকভাবে এই লম্বাটা হতো না। তাহলে এইভাবে অগ্রগতিটা দেখা দিল, আর দাঁত যেমন ছিল সেরকমই থাকবে। তাহলে ইওহিপ্পাসের পর মেসোহিপ্পাস। সময় অলিগোসিন, এটা হচ্ছে ইওসিন, অলিগোসিন, তারপরে এলোকে মেসোহিপ্পাসের পর এলো মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস। মেসোহিপ্পাস। সময় কি? মায়োসিন। উচ্চতা কত? আবার বাড়লো উচ্চতা। উচ্চতা 30 থেকে বেড়ে কতটা হলো? 100। এই উচ্চতা, অর্থাৎ সামনে পাটা উঁচু হচ্ছে, এদের দৈর্ঘ্য বাড়ছে। দাঁতে এবার অল্প অল্প কি হলো? ক্রাউন দেখা দিল, অর্থাৎ মোলার দাঁতে আস্তে আস্তে ওই উঁচু উঁচু খাঁজ দেখা দিল। আর কি আঙুলগুলো, এই আঙুলগুলো 3টে আঙুলের মধ্যে মাঝের আঙুলটাই বেশ লম্বা হলো, আর পাশেরটা আস্তে আস্তে উপর দিকে উঠতে, অর্থাৎ এইটাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট, অন্তর্মধ্যবর্তী। মেরিচিপ্পাস হচ্ছে, ওটাকে যদি ডন হর্স বলা হয়, এই মেরিচিপ্পাস হচ্ছে অন্তর্মধ্যবর্তী, অর্থাৎ আধুনিক ঘোড়া এবং পুরনো ঘোড়ার মাঝামাঝি জায়গায়। স্যার উষাকালের ঘোড়া কোনটা বলা হয় বলুন? আধুনিক এবং পূর্ববর্তী ঘোড়ার মাঝামাঝি না জায়গা। স্যার, ডন হর্স। প্রথমটাকে বলা হয়েছিল, ইওহিপ্পাসকে বলা হয়েছিল ডন হর্স, আর মেরিচিপ্পাস হচ্ছে ইন্টারমিডিয়েট, অন্তর্মধ্যবর্তী। এর মেরিচিপ্পাসের পর কে এলো? প্লায়োহিপ্পাস। মেরিচিপ্পাসকে কি একটা বলে বলুন? আধুনিক আর প্লায়োহিপ্পাস। সময় কি? অন্তর্বর্তী। প্লিস্টোসিন। প্লায়োহিপ্পাস, প্লায়োসিন। প্লায়োসিন। এর উচ্চতা কত হলো? 40 থেকে 48 ইঞ্চি। এটা প্লায়োসিন। প্লায়োসিনের মধ্যে বৈশিষ্ট্য কি? এরা আরো বেশি দৌড়াতে আরম্ভ করলো,
যার ফলে মাঝের আঙুলগুলো লম্বা হলো আর বাদ বাকি আঙুলগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত, অর্থাৎ থাকলো আছে কি নেই এগুলো বোঝা যাচ্ছে না, এরকম করে গুটিয়ে কিন্তু মাঝের আঙুলগুলোই পরিষ্কার হলো। অর্থাৎ এইটাকে কি বলা হয় যে আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ। ঠিক আছে, আধুনিক ঘোড়ার পূর্বপুরুষকে ইওহিপাস, আধুনিক ঘোড়ার পূর্বপুরুষকে লাইওহিপাস। অর্থাৎ এক্ষেত্রে একটা করে আঙুল এবং দ্রুত দৌড়ানোর ক্ষমতা, উচ্চতা অনেক বেশি হলো এবং মোলার দাঁতগুলি আস্তে আস্তে মোলার দাঁতগুলো সরে গিয়ে এই মাঝখানে চোয়ালের মাঝখানে এই প্রিমোলার মোলারের মাঝখানটায় একটু করে জায়গা স্পেস হতে আরম্ভ করলো, এটাকে বলা হয় ডায়াস্টেমা। তা যে কোনো তৃণভোজী প্রাণীদের মুখের ভিতর, গ্রামে বাড়ি আছে কারো? কেউ গ্রামে থাকো? তোমাদের মধ্যে বাড়ি আছে কারো? হ্যাঁ স্যার। আছে? গরু দেখেছো? হ্যাঁ। সাপ দিয়ে দেখবি নিচে চোয়ালে অনেকটা জায়গা ফাঁকা, যেদিক দিয়ে জাবর কাটে ওইখানটায় একটু হট করে ওই তোমার ওই স্যান্ড পেপারের মতো ওই জায়গাটা থাকে, ফাঁকা জায়গা থাকে, ডায়াস্টেমা। তাহলে এই জায়গাটা প্রিমোলার এবং মোলারের মাঝখানে ফাঁকা জায়গাটা দেখা দিল কোথায়? এই প্লায়োহিপাস। অর্থাৎ এগুলো সব চিবিয়ে খাওয়ার জন্য। এবং ক্রাউন, দাঁতে এরকম উঁচু নিচু আজ দেখা যেত। এই হচ্ছে প্লায়োহিপাস এবং এরা আধুনিক ঘোড়াকে পূর্বপুরুষ হিসেবে ধরা হয়। পরবর্তী পর্যায়ে কি হলো? প্লায়োহিপাসের পর ইকুয়াস। এর মাঝখানে একটা ছিল কিন্তু তোমাদের বইয়ে নেই, সেটা হচ্ছে প্লেসিপাস, তারপর ইকুয়াস। ইকুয়াসের হচ্ছে প্লিস্টোসিন। আধুনিক। তাহলে এই ইকুয়াসের জায়গা থেকে আধুনিক ঘোড়া এবং গাধা এই দুটোই হয়েছে। তাহলে আধুনিক ঘোড়া যদি বলা হয় এই পূর্বপুরুষকে, তাহলে ইকুয়াস হচ্ছে তার পরবর্তী অবস্থা, যেখান থেকে আধুনিক ঘোড়া এবং গাধা এসেছিল। তখন তার উচ্চতা কত ছিল? এই 55 থেকে 60 ইঞ্চি, 5 ফুট। তাহলে ইকুয়াসের উচ্চতা 5 ফুট। তার পরবর্তী পর্যায়ে ঘোড়ার আরো বেশি উচ্চতা হয়েছে। এইভাবে ঘোড়ার পরপর সমস্ত জীবাশ্মগুলিকে সাজিয়ে ঘোড়ার বিবর্তনের সম্পূর্ণ ঘটনাটি জানা সম্ভব হয়েছে। তো এইভাবে ইকুয়াসের আগে কি বললেন? হ্যাঁ, ইকুয়াসের আগে যেটা বইয়ে নেই বললেন ওটা কি বললেন? প্লেসিপাস। ইকুয়াসের প্লায়োহিপাসের পর প্লেসিপাস। যুগ কোনটা? ওই প্লেসিপাস এবং ইকুয়াস খুব কাছাকাছি। তোমরা ভাবছো যে এটা কয়েক বছরের তফাৎ, তা না, এটা কয়েক হাজার বা কয়েক লক্ষ বছরের পার্থক্য। প্লিস্টোসিনেরই? হ্যাঁ প্লেসিপাসটা কি প্লিস্টোসিন যুগের? হ্যাঁ স্যার স্যার ইকুয়াসের সময়কালটা বইতে হোলোসিন দেওয়া আছে। হ্যাঁ, ইকুয়াসের এই যুগটা বইতে ভুল টুল দেওয়া আছে, হলো ফালতু। আরে এরকম কিছু দেওয়াই তো নেই, ওই প্লিস্টোসিনে লেখা আছে ভাই। বই তো সেটাই তো, আর প্লিস্টোসিনে লেখা আছে তো। ঠিক আছে। এইভাবে ঘোড়ার বিবর্তন ঘটেছিল। কারো অসুবিধা আছে? কারো কোনো জায়গায় যদি প্রশ্ন? না স্যার, নেই। তাহলে ঘোড়ার আমরা এইভাবে জীবাশ্ম, সম্পূর্ণ জীবাশ্ম একটা পেলাম। এইবার যদি দেখি যে ব্যাভারিয়া, জার্মানি ব্যাভারিয়া অঞ্চলে এরকম করতে করতে হঠাৎ করে একটা ছাপ পাওয়া গেল। ছাপ কিরকম ভাবে পাওয়া যায় তোমরা দেখবে, বাড়িতে যখন ময়দা রুটি তৈরি হয়, একটা ময়দার গোলা নিবি, দিয়ে মাঝখানে একটা 1 টাকার নোট ভরে ফেলবে, দিয়ে ময়দাটাকে গোল করে রেখে দিবে। শুকলো ময়দা, এবার ওটাকে ভাঙবে, শুকলো ভাঙলেই দেখবে
যে যে জায়গায় ভাঙছো সেই দিকে ভেতর দিকে ছাপ পড়ে যায়, দেখেছো? কয়েনের ছাপ পাওয়া যাবে। এই হচ্ছে ছাপ, এটাই হচ্ছে জীবাশ্ম। ছাপটাকেও জীবাশ্ম বলে। তো জার্মানির ওই ব্যাভারিয়া ওই অঞ্চলে ঘুরতে ঘুরতে পাওয়া গেল পাললিক শিলাস্তরের একটা ছাপ। ছাপ থেকে প্রথমে কিছু বুঝতেই পারেনি কে এটা কি ব্যাপার, কি মতো কিছুটা লাগছে, টানার মতো রয়েছে, আবার নখ রয়েছে। এরকম দেখে এটাকে বিশ্লেষণ করে বোঝা গেল যে এর মধ্যে সরীসৃপের চরিত্র রয়েছে, পাখিরও চরিত্র রয়েছে। এই অন্তর্মধ্যবর্তী একটি জীব পাওয়া গেল। অন্তর্মধ্যবর্তী জীব মানে কি? আগে ধারণা ছিল কি যে সরীসৃপ আলাদা এসছে, পাখি আলাদা এসছে, বিভিন্ন ভাবে এই হয়েছে। মিউট কর। মিউট কর, মিউট কর। চলো পরবর্তী পর্যায়ে দেখা গেল হাজিরা মিউট কর। হাজিরা হাজিরা। একই ধরনের পূর্বপুরুষের একটা থেকে এক ভাই থেকে যদি সরীসৃপ হয়, তাহলে ওদেরই বংশের অন্য ভাই থেকে কি তৈরি হয়েছে? পাখি তৈরি হয়েছে। অর্থাৎ সরীসৃপ এবং পাখি একই জাতীয় পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়েছে। সেটি বোঝা গেল একটি অন্তর্মধ্যবর্তী জীব আবিষ্কার হওয়ার পরে। এই জীবটির নাম কি বলতে পারো? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স আর্কিওপটেরিক্স। সহায়িকাতে আছে। আর্কিওপটেরিক্স, এই আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ এবং পাখি এই এদের অন্তর্মধ্যবর্তী জীব। কিভাবে? এর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সরীসৃপের যে পায়ে শুকনো মানে ড্রাই স্কেল, অর্থাৎ শুষ্ক যে আঁশ পায়ে রয়েছে। 2 নম্বর সরীসৃপের বৈশিষ্ট্য কি? যে স্যার আরেকবার বলুন। পায়ে আঁশ আছে, শুষ্ক আঁশ, 1 নম্বর। 2 নম্বর লেজ আছে এদের, পারসিস্টেন্ট টেল, এবং তার সাথে সরীসৃপের যেটা আছে ক্লোয়াকা, এই ক্লোয়াকার অবসারণী, এই অবসারণের উপস্থিতি। ঠিক আছে? আর লাস্ট পয়েন্টটা কি বললেন? ক্লোয়াকা বা অবসারণের উপস্থিতি। 3 নম্বর চোয়ালে দাঁতের উপস্থিতি। চোয়ালে দাঁত সরীসৃপের থাকে, পাখির দাঁত নেই। পাখির যেটা আছে চঞ্চু, এই দাঁতের সাথে আবার চঞ্চু রয়েছে, তাহলে বিগ আছে। আর এদিকে নখর আছে, ক্লজ আছে। আর কি? অগ্রপদ ডানায় পরিণত হয়েছে, অর্থাৎ সবে ওরা উঠতে শিখেছে। পায়ে হাঁটতে হাঁটতে যখন পারলো না, প্রত্যেকে দেখেছো এই সিনেমাটা, কি নাম যেন, ওই যে সরীসৃপের যে সিনেমাটা, ডাইনোসরের, জুরাসিক পার্ক। জুরাসিক পার্ক। জুরাসিক পার্কের শেষকালে যে ছোট ছোট সরীসৃপ গুলো দৌড়াতে আরম্ভ করে গিয়ে পাখি হয়ে উঠে চলে গেল, মনে পড়ছে? হ্যাঁ স্যার। একদম শেষের অংশটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অর্থাৎ ছুটতে ছুটতে এরা ডানা, অগ্রপদটা ডানায় পরিণত হলো, পালক দ্বারা আবৃত। তাহলে অগ্রপদ, পালক দ্বারা আবৃত, চঞ্চুর উপস্থিতি, এগুলি হচ্ছে পাখির বৈশিষ্ট্য। তো এই পাখির বৈশিষ্ট্য এবং সরীসৃপের এবং এই এই বৈশিষ্ট্যকে অন্তর্মধ্যবর্তী, সেই জন্য আর্কিওপটেরিক্সকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট ফর্ম। তো এইটা হচ্ছে জীবাশ্ম, এটিও জীবাশ্ম, কিন্তু এটাকে পরে পাওয়া গেছিল। অর্থাৎ জীবের সম্পূর্ণ পাওয়া যায়, এটা ছাপ হিসেবে পাওয়া গেছে, এদের কোনো দেহের কোনো অংশ পাওয়া যায়। ঠিক আছে? এটা পরবর্তী পর্যায়ে আবিষ্কৃত হয়েছে। তো জীবাশ্ম গঠিত প্রমাণ এটা হয়ে গেল। এরপরে তাহলে কতগুলো আছে লিভিং ফসিল, এটাও তোমাদের সিলেবাসে নেই, জেনে রাখো। লিভিং ফসিল এখনো বেঁচে আছে, জীবিত জীবাশ্ম। অর্থাৎ এদের মধ্যে একই সময়ে আরম্ভ করেছিল, যাত্রা আরম্ভ করেছিল অনেকগুলো, তার মধ্যে পড়ে গেছে। তাহলে যাত্রা করেছিল একসাথে,
মাঝখানে ওরা পড়ে গেছে, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু সেই প্রাচীন বৈশিষ্ট্য নিয়ে এখনো কতগুলি প্রাণী সদর্পে ঘুরে বেড়াচ্ছে। এইগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। প্রাণীও আছে, উদ্ভিদও আছে। কতগুলো জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম? হ্যাঁ বলছি। তাহলে বহু পূর্বে উৎপত্তি রেডউড করেছিল যে সমস্ত জীব বহুকাল আগে বা বহু পূর্বে উৎপত্তি লাভ করেছিল, বর্তমানে তাদের অধিকাংশ বিলুপ্ত। কিন্তু কিছু জীব এখনো সেই সমস্ত প্রাচীন বা আদি বৈশিষ্ট্য সহ বর্তমান তাদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন প্রাণীদের ক্ষেত্রে জীবন্ত জীবাশ্ম কোনটা? স্পেনোডন, জীবন্ত জীবাশ্ম। স্পেনোডন একটু লিখে দিন। স্পেনোডন স্পেনোডন কেবলমাত্র নিউজিল্যান্ডের রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে। নিউজিল্যান্ডের যে গ্রাসল্যান্ড আছে, তৃণভূমি, ওখানে এরা থাকে এবং অ্যাবরিজিন যারা স্থানীয় অধিবাসী তো এগুলোকে শিকার করে খায়। যখন মিউট কর রিকপাল, মিউট কর। করে তখন কি করে এরা পেছনে পায়ের উপর ভর দিয়ে পুরো দাঁড়িয়ে পড়ে এরকম, আর মুখ দিয়ে তখন ওদের বিরাট জীব বেরোয়। জীবের ওখানে কি ধরনের এক ধরনের রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে যেটা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে। বলতো কি কোন রাসায়নিক পদার্থ বাতাসের সংস্পর্শে এলে জ্বলে যায়? ফসফরাস জানো? স্যার মিথেন TNT, ট্রাই নাইট্রোটলিউট। তো এইটা এই জন্য ড্রাগনের ছবি দেখেছো? ওই রকম ঘাড়ে এরকম রোয়া বড় জিভ বের করে, বড় একটা লেজ আছে, ওই লেজের উপর ভর দিয়ে এরা দাঁড়িয়ে যায়, জিভটাকে বের করে ভয় দেখায়। এই ভয়ে শিকারীরা আর ওদের ধারে পাশে যায় না। এটার নাম স্পেনোডন। তাছাড়াও আছে সুন্দরবনে বা বিভিন্ন জায়গায় কিছু কাঁকড়া আছে। এই কাঁকড়াগুলোকে বাঘ খেতে ভালোবাসে, কিন্তু কাঁকড়ারা দেখো জীবন সংগ্রামে এরা বেঁচে থাকার জন্য কাঁকড়া বিরাট একটা টেনশন, অর্থাৎ পেছন দিকে একটা তীব্র বিষাক্ত একটা কাঁটার মতো একটা বড় একটা অংশ আছে। এই কাঁকড়া রাজ কাঁকড়া বলে, কিং ক্র্যাব। এই রাজ কাঁকড়া এদের মধ্যে এই লেজটা এত বিষাক্ত, এই যে যদি বাঘের গায়ে আঁচড় কাটে বাঘ সঙ্গে সঙ্গে আর বাঘ বলতে হবে না তাকে, জীবিত অবস্থায় বাঘকে আর পাওয়া যাবে না, বুঝে গেছে? এই জন্য বাঘ ভয়ে ওদের দেখলে চলে আসে। রাজ কাঁকড়া এটার নাম। তাহলে এটাও জীবন্ত জীবাশ্ম। কিং ক্র্যাব, লিমুলাস, ইংরেজিতে বলা হয় লিমুলাস, লিমুলাস স্পিসিস। উদ্ভিদের মধ্যে এরকম রয়েছে এখনো সাইকাস। তোমরা এখানে আমাদের স্কুলেই বাগানে দেখবে খেজুর গাছের মতো ছোট ছোট এরকম ঝাঁকড়া জায়গায় এরকম গাছ হয়, দেখেছো? মাঝখানটা এরকম ধরনের একটা গ্রুপের মতো দেখা যায়, লক্ষ্য করেছো? কাটা কাটা দেখেছি। হ্যাঁ দেখেছি স্যার। হ্যাঁ স্যার দেখেছি স্যার। সাইকাস খুব দামি গাছ। এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, এখনো পর্যন্ত এই প্রাচীন বৈশিষ্ট্য নিয়ে এখনো বর্তমান। এগুলো অর্নামেন্টাল সাইকাস। তো সাইকাস হচ্ছে জিঙ্কো বাইলোবা, গিঙ্গো বাইলোবা, এটা জীবন্ত জীবাশ্ম। গিঙ্গো বাইলোবা, এটাও জীবন্ত জীবাশ্ম। স্যার লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, গিঙ্গো বাইলোবা। নিচে লিখুন একটু। তাহলে এইগুলো হচ্ছে হ্যাঁ স্যার। জীবন্ত জীবাশ্ম।
জীবন্ত জীবাশ্ম উদাহরণ পেলে এটা তোমাদের নেই, যদি আমাদের দেওয়া হয় প্রশ্নে, সেই জন্য। কারণ কি, এইবার আমাদের এখান থেকে কোশ্চেন ইয়ার সম্ভবত পাঠাবো, তোমরা নিজেরা যেটা পরীক্ষা দেবে যতদিন না এখানে আসতে পারো। তো তার মধ্যে যদি প্রশ্ন থাকে জীবন্ত জীবাশ্মের একটি উদ্ভিদ এবং একটি প্রাণীর নাম লেখো, লিখতে পারবে। এরপর এই গেল জীবাশ্মের ঘটনা। তাহলে জীবন্ত জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম কাকে বলে, এটা হচ্ছে লিভিং ফসিল হলো। আর মাঝখানে তোমার ওই আর্কিওপ্টেরিক্স, এটা উদাহরণ হয়ে গেল। এরপরে অন্তর্মধ্যবর্তী কতগুলো জীব আছে, অর্থাৎ উভয় বৈশিষ্ট্য সমেত এখনো বর্তমান। যেমন যার মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য দেখা যায়, আবার ম্যামাল স্তন্যপায়ীরও বৈশিষ্ট্য দেখা যায়। নাম বলতে পারো? প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস। বিল প্ল্যাটিপাস। তো প্ল্যাটিপাসের গায়ে লোম দ্বারা আবৃত, আর এরা কিন্তু স্তন্যপায়ী হলে এরা ডিম পাড়ে, অর্থাৎ অন্ডজ। তাহলে অন্ডজ স্তন্যপায়ী ডাক বিল প্ল্যাটিপাস, এদের মধ্যে সরীসৃপ এবং স্তন্যপায়ী উভয়ের বৈশিষ্ট্য দেখা যায়। সেরকম মাছের মধ্যে রয়েছে, মাছের মধ্যে আছে লাংফিশ, প্রোটোপটেরাস, নিওসেরাটোরাস, লেপিডোসাইরেন। এগুলোর মধ্যে কি দেখা যায়, লাংফিশ বলে, অর্থাৎ উল্কাটি ফুসফুসে রূপান্তরিত হওয়ার জায়গায় গেছে। লাংফিশ এটাও অন্তর্মুক্তবর্তী, ঠিক আছে। তো এইভাবে বিবর্তনকে আমরা ধরে রাখতে পারছি কোথা থেকে কোথায় গেছে, এটা জানার মাধ্যমে। জীবন্ত জীব আবার একটি আছে, যেমন পেরিপেটাস। পেরিপেটাস হচ্ছে অ্যানিলিডা এবং আর্থ্রোপোড, অঙ্গুরিমাল আর সন্ধিপতি, এদের অন্তর্মুক্তবর্তী কানেক্টর বা লিঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে অঙ্গুরিমালেরও বৈশিষ্ট্য আছে, আবার সন্ধিপতিরও বৈশিষ্ট্য আছে। স্যার লাংফিশে কার কার বৈশিষ্ট্য আছে বললেন? মাছ আর কার বললাম, মাছ এবং অ্যামফিবিয়া, উভচর। তাহলে মাছ এবং উভচর উভয়ই বৈশিষ্ট্য একই। স্যার পেরিপেটাস প্রাইমিয়া আছে, প্রায় এরকম তোমার প্রায় ফাইটার, রেডিও ফাইটার মাঝখানে। স্যার পেরিপেটাসটা কি বললেন? বলো। পেরিপেটাস হ্যাঁ বল। পেরিপেটাস বলতে চাইছে। পেরিপেটাস সন্ধিপতি এবং সন্ধিপতি আর্থ্রোপোডা, সন্ধিপতি, পেরিপেটাস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। তো এবার আমরা আসবো অঙ্গ সংস্থানগত প্রমাণ, সমস্ত অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ। তোমাদের এই ক্লাসটা পরপর চলতেই থাকবে, বুঝতে পেরেছেন? এরপর একটা রুটিন করে দেবো, যে এই রুটিন অনুযায়ী ক্লাস এরপরে তোমাদের যদি জুলাই পর্যন্ত হয় বা আগস্টের মাঝামাঝি পর্যন্ত হয়, তাহলে তো সিলেবাস শেষই হয়ে যাবে। কারণ আরো 4 জন পরপর নিয়ে যাবে। প্রত্যেকে যেই ক্লাস নেন না কেন, তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন জিজ্ঞাসা করো। তুমি বাড়িতে বসে যেগুলো পাচ্ছ না, তোমাদের জন্য বলেছিলাম 7 দিন পরে অনেক কোশ্চেন যেগুলো করে রাখবি, কোশ্চেনগুলো জিজ্ঞেস করো। এবার অঙ্গসংস্থানগত প্রমাণ। অঙ্গসংস্থানগত মধ্যে সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ। সমসমস্ত, হোমোলোগাস, হোমোলোগাস, অ্যানালোগাস অঙ্গ। সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গ। সমসমস্ত হচ্ছে হোমোলোগাস, সমবৃত্তীয় হচ্ছে অ্যানালোগাস। কাকে বলে?
হচ্ছে একই ধরনের সংস্থা, অর্থাৎ যেখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে যে বিভিন্ন জীবের, যে সমস্ত জীবের বিভিন্ন অঙ্গগুলি, অর্থাৎ অনেকগুলো জীব, ধরো এ বি সি ডি, অনেকগুলো জীব, এ বি সি ডি, আলাদা আলাদা জীব। এই বিভিন্ন জীবের এর অঙ্গ হচ্ছে এক্স, এর অঙ্গ ওয়াই, এর অঙ্গ জেড, এর অঙ্গ সি, এর অঙ্গ এম, এর অঙ্গ এন। তাহলে বিভিন্ন জীবের, যে সমস্ত জীবের এই অঙ্গগুলি গঠনগত এবং উৎপত্তিগত ভাবে এক, গঠনগত এবং উৎপত্তিগত ভাবে এক, মানে একইভাবে এরা, এদের গঠন এবং একইভাবে উৎপত্তি হয়েছে। তাহলে বিভিন্ন জীবের যে সমস্ত অঙ্গগুলি গঠনগত এবং উৎপত্তিগত ভাবে এক, কিন্তু কার্যগত ভাবে ভিন্ন। বোঝা যাচ্ছে? বিভিন্ন জীবের যে সমস্ত অঙ্গগুলি গঠনগত এবং উৎপত্তিগত ভাবে এক, কিন্তু কার্যগত ভাবে ভিন্ন, তাদের সমস্ত অঙ্গ বলা। পরিষ্কার? মাঝখানে হ্যাঁ হুঁ বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থাকলি গঠনগত এবং উৎপত্তিগত ভাবে এক, কিন্তু কার্যগত ভাবে ভিন্ন, তাদের সমস্ত অঙ্গ বলা। তো গঠনগত কার্যগত আমরা দেখি কি আছে। তাহলে উদাহরণ কি? প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ, মানুষের হাত, মানুষের হাত, পাখির ডানা, তিমির টিপার, অর্থাৎ সাঁতারের অঙ্গ, মানুষের হাত, পাখির ডানা, তিমির স্লিপার, এইগুলোকে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা কি দেখবো? গঠন, তারপরে কি? উৎপত্তি, তারপরে কাজ। তাহলে এক নম্বর কি থাকবে? এটা এক নম্বর, মানুষের হাত। মানুষের হাতের গঠন কিরকম? না, মানুষের হাতে প্রথমে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ বোর্ডে, প্রথমে যদি দেখি তাহলে মানুষের হাতে এই হাতটি দেখব, এই হাতটির নাম হিউম্যারাস। তারপরে দুটি হাড় আছে, তার নাম হচ্ছে রেডিয়াস আলনা। তারপরে কবজির হাড়, আটখানা, এগুলো বলা হয় কার্পাল। তারপর পাঁচখানা লম্বা লম্বা হাড়, এগুলো বলা হয় মেটাকার্পাল। তারপরে এগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। স্যার লাস্টেরটা কি বললেন? ফ্যালেঞ্জেস। এটা হচ্ছে ফ্যালেঞ্জেস, মেটাকার্পাল, কার্পাল, রেডিয়াস আলফা, হিউমারাস। বুঝে গেল? তাহলে গঠনগত ভাবে এক, তারপরে সবারই আছে। তিমির ফ্লিপারের মধ্যেও একই জিনিস আছে, পাখির ডানার মধ্যেও একই আছে, ঘোড়ার পায়ের মধ্যেও একই আছে। তাহলে গঠনগত ভাবে এক। তাহলে গঠনের নামগুলো শুধু দিলাম, যদি পারো ছবি
তাহলে 1 নম্বর হচ্ছে মানুষের হাত, ছবি, নাম। উৎপত্তি, এদের উৎপত্তি হচ্ছে একটোডার্মাল অর্থাৎ বহিঃত্বকীয়। একটোডার্মাল। একটোডার্মাল অরিজিন ডয় একটোডার্মাল। তাহলে উৎপত্তি হচ্ছে একটোডার্মাল। আর কাজ কি? মানুষের হাতের কাজ কি? খাওয়া, নড়াচড়া করা, কোনটা কি কাজ রে? বন্ধ হয়ে গেল? সব কাজই তো করে। অনেক হ্যাঁ। কাজ স্যার অনেক কাজ। অনেক কাজ। কোনো জিনিস অবর্ণনীয়। কোন কাজ কি জানো? খাওয়া। আজ মানুষ হয়েছে কেন? ধরা একটা বানরেরও হাত আছে, আমারও হাত আছে, কিন্তু হাতকে মানুষের হাত ইনোভেটিভ অর্থাৎ কোন সৃষ্টি বা সৃজনমূলক কাজে, কি বেটি? সৃজনমূলক কাজ। কি একটা বেটি বলছে? হ্যাঁ বল, সৃজনমূলক কাজ, ইনোভেটিভ ওয়ার্কস। তুই বলবে বানরেরও তো আছে, কিন্তু বানর তো সুন্দরভাবে মানুষ যেরকম ছবি আঁকে সুন্দরভাবে হাতে যে কাজগুলো করে বানর কি করতে পারবে? পারে, কিছুটা পারে, কিন্তু ততটা ভালো পারবে না। সৃজনমূলক কাজ, তাহলে মানুষের হাতে বিভিন্ন কাজ, তার সঙ্গে লিখবে সৃজনমূলক কাজ। তাহলে কাজ গেল। 2 নম্বর পাখির ডাক। এবার ঠিক আছে। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ছবি নাম, ছবি নাম বলা হবে। উৎপত্তি একটোডার্মাল, কাজ উদ্দয়ন। বলো 3 নম্বর তিমির কথাটা কি কেটে কেটে যাচ্ছে রে? স্যার কথাটা কাটছে। হ্যাঁ, কথাটা কিন্তু খুব কাটছে। হ্যাঁ কথাটা কেটে যাচ্ছে। স্যার কথাটা কেটে যাচ্ছে। এবার এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তিমির কৃপা গঠন একই, আসুন না। আবার কেটে যাচ্ছে। আর কি কি দিয়ে গঠিত হয়েছিল? স্যার আবার তিমির কৃপা। স্যার বোর্ডও ঝাপসা। বোর্ড ঠিক আছে। পুরোপুরি সাবধান নেই, মোট পুরো ঠিক আছে, তাহলে কথাটা কেটে যাচ্ছে। তিমির কৃপা বলে এর গঠন একই, উৎপত্তি একটোডার্মাল, কাজ সংযোজন। আগে বলতে উদ্দয়ন, এর কাজ হচ্ছে সাঁতার কাটতে সাহায্য করে দাঁড়ের। তার সমস্ত অঙ্গের মধ্যে কি পেলাম? মানুষের হাত, পাখির ডানা, তিমির কৃপা। এদের গঠন এবং উৎপত্তি এক, কাজ এক। তাহলে গঠন উৎপত্তি এক যদি হয় আর কাজ যদি আলাদা হয়, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে এদের পূর্বপুরুষ এক জায়গা থেকে, তাহলে এদের পূর্বপুরুষ একই ছিল, অর্থাৎ এদের একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এরা উৎপত্তি লাভ করে এবং পরিবেশে ভালোভাবে বেঁচে থাকার তাগিদে এরা বিভিন্ন পরিবেশে নিজেদের ছড়িয়ে দেয়। অর্থাৎ বিভিন্ন পরিবেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য এরা বিভিন্ন পরিবেশে ছড়িয়ে যায়। অর্থাৎ একটা জায়গায় উৎপত্তি লাভ করেছিল, এটা পূর্বপুরুষ। এই পূর্বপুরুষের মধ্যে যখন খাদ্য, বাসস্থান বা বিভিন্ন ধরনের প্রতিকূলতা দেখা দিল, তখন এরা বিভিন্ন কোন জায়গায় বিভিন্ন পরিবেশে ছড়িয়ে গেল। কেউ এলো বাতাসে, কেউ এলো জলে, কেউ এলো ডাঙা। এইভাবে এই যে ছড়িয়ে পড়ছে, এই বিবর্তনকে কি বলা হয়? অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন। তার কিসের সমস্ত অঙ্গ কিসের সাক্ষ্য বহন করে? ড্যাশ বিবর্তনের সাক্ষ্য বহন করে। কি লিখবে? অপসারী। বোঝা গেল? অপসারী কেন? একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে এরা বিভিন্ন জায়গায় নিজেদের বেঁচে থাকার তাগিদে বিভিন্ন পরিবেশে নিজেদের অভিযোজিত করেছে।
বিভিন্ন পরিবেশে নিজেদের অভিযোজিত করেছে। তাহলে একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে এরা বেঁচে থাকার তাগিদে বা পরিবেশকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়েছে। এটি অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। উদ্ভিদের ক্ষেত্রেও একই রকম রয়েছে অপসারী বিবর্তন। কাজ এক, কাজ আলাদা কিন্তু উৎপত্তি এক। তাহলে উৎপত্তি গঠন এক, কাজ আলাদা। কিসের ক্ষেত্রে দেখবো আমরা? যেমন ফণিমনসার পর্ণকাণ্ড। ফণিমনসা পর্ণকাণ্ড এটা কাণ্ড, তো এদের উৎপত্তি এবং গঠন একরকম। কাজ কি? এদের মধ্যে সঞ্চয় করে রাখে, জল সঞ্চয়, খাদ্য সঞ্চয়, এগুলো সঞ্চয় করে রাখে। সেরকম মূলো, গাজর, বিট, এটা কি? মূল। এদেরও কাজ কি? তাহলে উৎপত্তিগত ভাবে, গঠনগত ভাবে আলাদা, কাজ কি? একই, খাদ্যের সঞ্চয়। ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা আবার কিছু কিছু মুকুলের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে, ফুলবিল, এগুলো ইয়াম, অর্থাৎ কিছু গাছ আছে যেখানে এই মুকুল, বায়বীয় মুকুলের মধ্যে খাদ্য সঞ্চয়। তাহলে এদের গঠন এবং উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক। এরা অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। এরকম অভিসারী, তারপরে অ্যানালোগাস অর্গানস কাকে বলে? একই ধরনের যে সমস্ত জীবের অঙ্গগুলি, বিভিন্ন অঙ্গের উৎপত্তি এবং গঠন ভিন্ন কিন্তু কাজ এক। উল্টোটা, উৎপত্তি এবং গঠন এখানে এক ছিল, এটা উৎপত্তি এবং গঠন ভিন্ন কিন্তু কাজ এক। তাদের সমবৃত্তীয়, বৃত্ত হচ্ছে কাজ, সমবৃত্তীয় অঙ্গবাদ। তাহলে যে সমস্ত জীবের বিভিন্ন অঙ্গগুলির গঠন এবং উৎপত্তি আলাদা, উৎপত্তিগতভাবে গঠনগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে এক, তাদের কি বলে? সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি? মানুষের হাত, বাদুড়ের ডানা, আর এটা হচ্ছে পতঙ্গের ডানা। মানুষের হাত আর বাদুড়ের ডানার কাজ একই? কাজ কি হবে? কাজ একই নেই। হ্যাঁ, কাজ একই হলেই তো সমবৃত্তি হবে। বাপরে সৃজন, বাহ বাহ। পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। পাখির ডানার গঠন কি? এটা উৎপত্তি কি? একটোডার্মাল, কাজ উড্ডয়ন। বাদুড়ের ডানা এর গঠন কি? বাদুড়ের ডানা হচ্ছে হাতের এখানে এই সামনে ত্বকগুলো জুড়ে যায়, কি বলা হয়? প্যাটাজিয়াম। প্যাটাজিয়াম। পাখির মতো এদের লোম থাকে না, তাহলে গঠনগতভাবে আলাদা। এদের কি থাকে? এই জুড়ে পর্দা, এই জুড়ে থাকে এই সমস্তগুলো, আঙুলগুলো বা সামনেটা পর্দা জুড়ে থাকে। এই পর্দায় কি বলে? প্যাটাজিয়াম। প্যাটাজিয়াম। কাজ। স্যার 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 বলো। স্যার বইতে পাখির ডানা আর বাদুড়ের ডানা স্যার হোমোলোগাসে দেয়া আছে, সমসংস্থ দেয়া আছে। এটা সমবৃত্তীয়, যেটা দেখছো এটা পড়ো। ওখানে সমবৃত্তীয় সমস্ত ক্ষেত্রে কোনটা হাত, যেমন বাদুড়ের ডানা তো নয়। বাদুড় কি জানো? স্তন্যপায়ী। বাদুড়
স্তন্যপায়ী। বই তো ঠিকই আছে, সমবৃত্তেই আছে। তাহলে বাদুড়ের বইয়ে সমবৃত্তেরই আছে। বাদুড়ের তো ডানা হয় আরে বাদুড়ের ডানা আর পাখির ডানাটা ওখানে আছে সমসমস্ত, আর বাদুড়ের ডানা আর পতঙ্গের ডানাটা সমবৃত্তে আছে আর কি। না, এটা অত জানি না ভাই, অত পড়িনি। এটা শুনে নাও, তারপরে পরে জিজ্ঞেস করবে। পাখির ডানা ঠিক আছে। গেল প্যাটাজিয়া, যেটা পাখির ডানা পালক আছে এবং অগ্রপথ ডানায় পরিণত, পালকে আবৃত। বাদুড়ের ডানায় কোনো পালক নেই, সামনে হাতটি লোম আছে, আর কি এই আঙুলগুলোর মধ্যে পর্দা আছে, বিস্তৃত পর্দা, এইটাকে বলা হয় প্যাটাজিয়াম। তো প্যাটাজিয়াম দিয়ে গঠিত, মানে গঠনগত এবং উৎপত্তিগত ভাবে ভিন্ন। আজ কিরকম পাখির হচ্ছে উড্ডয়ন, বাদুড়ও কিছুটা উঠতে পারে। পতঙ্গের ডানা, পতঙ্গের ডানা হচ্ছে এক্টোডার্মাল ডেরিভেটিভ, অর্থাৎ ওই কঙ্কালীয়, মানে এটা হচ্ছে এক্টোডার্মাল ডেরিভেটিভ, অর্থাৎ এটাকে বলা হয় বহিঃত্বকীয়, মানে বহিঃকঙ্কালীয় যে বস্তু দিয়ে তৈরি, কাইটিন। তাহলে পাখির ডানা, এই পতঙ্গের ডানা কাইটিন দিয়ে তৈরি। এটা গঠনগত উৎপত্তিগত ভাবে আলাদা, কিন্তু কাজ কি? উড্ডয়ন। তাহলে পাখির ডানা, বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা তিনটিরই কাজ উড্ডয়ন, কিন্তু গঠন এবং উৎপত্তি আলাদা। তো এখান থেকে পতঙ্গের ডানা কি দিয়ে তৈরি বলে? এদের কাইটিন কাইটিন কাইটিন। কাইটিন। এরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছিল। এরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন পূর্বপুরুষ, ধরো একটা জলে এখানে একটা এ পূর্বপুরুষ, বি পূর্বপুরুষ, সি পূর্বপুরুষ, তিনটে পূর্বপুরুষ থেকে আলাদা ভাবে উৎপত্তি লাভ করেছিল, কিন্তু নিজেদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রয়োজনে অভিযোজিত হয়েছে নির্দিষ্ট পরিবেশে এসে অভিযোজিত। তাহলে এটাকে কি বলা হয়? একটা জায়গায় এসে, কাজে এটা হচ্ছে অভিসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। অভিসারী বিভিন্ন পূর্বপুরুষ বিভিন্ন পরিবেশে এরা উৎপত্তি লাভ করেছিল, কিন্তু নিজেদের ভালোভাবে পরিবেশে বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিবেশে এসে অভিযোজিত হয়েছে। কাজে এটি অভিসারী বিবর্তনের দিক নির্দেশ করে। উদ্ভিদের ক্ষেত্রেও একই রকম আছে। উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিবেশে উৎপত্তি লাভ করেছে, গঠনগত এবং কার্যগতভাবে ভিন্ন। কিরকম? গাছ উৎপত্তিগত এবং গঠনগতভাবে ভিন্ন। উৎপত্তি গঠন ভিন্ন হচ্ছে মটরের কোর্সিকা। মটর গাছের কোর্সিকাটি হচ্ছে পাতার, মটর গাছের যে যৌগিক পক্কল যৌগপত্র থাকে তার শীর্ষপত্র কোর্সিকাতে পরিণত হয়। তাহলে পাতার রূপান্তরিত অংশ হচ্ছে মটর গাছের কোর্সিকা। কুমড়ো গাছের কোর্সিকা, এটা একটি মুকুলের, কাক্ষিক মুকুলের পরিবর্তন। তাহলে দেখো দুটোই কাজ একই, আরোহণ করা, কোনো জিনিসকে আঁকড়ে ধরা, কিন্তু উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে। কাজে এটি কি করে? অভিসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। তোমাদের এইগুলো থাকবে, অভিসারী এবং অপসারী, অর্থাৎ এখান থেকে কি তুমি সিদ্ধান্ত উপনীত হতে পারো। বুঝে গেছে? সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ পর্যন্ত হলো। তোমাদের কাজ হচ্ছে যে এখান থেকে প্রশ্ন, প্রত্যেকে প্রশ্ন তৈরি করবে, যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলি করবে, এবং এর মাঝখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটা জায়গায় লিখে রাখবে, লিখে রেখে প্রশ্ন করবে। আমি থাকি বা যেই থাকুক না কেন, যিনি ক্লাস নেবেন তাকে প্রশ্নগুলি করবে, তবেই গিয়ে তোমাদের পরিষ্কার হবে। বিভিন্ন জায়গা থেকে টেস্ট পেপার এবং অন্যান্য জায়গায় বহু ভুল প্রশ্ন থাকে, সেগুলো আমরা বলে দেবো তোমাদের। ওকে স্যার, ঠিক আছে? স্যার বলছিলাম তিমি তো স্তন্যপায়ী স্যার। কোনটা? তিমি মাছ, ওরা তো স্তন্যপায়ী। স্তন্যপায়ী, হ্যাঁ। মাছ না, আবার মাছ বলছিস কেন? তিমি হচ্ছে স্তন্যপায়ী। আচ্ছা আচ্ছা, ওদের কি পূর্বপুরুষরা ডাঙায় থাকতো? হ্যাঁ,
ডাঙায় থাকতে থাকতে শেষকালে ওদিকে তাদের এমন হয়ে গেছে শিকারে ওদের হতে হতে শেষকালে আর কোনো না দেখে জলে লাভ মারলো। তিমি ডাঙায়। ক্রমাগত সঞ্চালনের মাধ্যমে কি তৈরি হবে? দাঁড়ের মতো যখন দাঁড়ের মতো কি পারে পড়ে। ওরা কি আরো বিবর্তন হতে হতে ডাঙায় আসতে পারে? না দুটো বিবর্তন হবে। ওরা স্যার কি প্রকরণ হেঁটে যাতায়াত করবে? কাল রাত হয়ে গেলে 4:30 সে রেট্রোগ্রেসিভ ঘন্টা ঘুমোতে হবে। আজকে উঠেছি 9টার সময়। স্যার, এখন প্রকরণ যদি সৃষ্টির চান দুটো করি, কারণ তারপর বলুন। খাই, তাহলে আর পড়াশোনা করতে হবে না, ক্লাস করতে হবে। প্রকরণ সৃষ্টির দুটো কারণ। প্রকরণ সৃষ্টির দুটো কারণ। হ্যাঁ, প্রকরণের একটা যে জিনগত পরিবর্তন, ক্রোমোজোমের পরিবর্তন, পরিবেশগত। নিউক্লিওটাইড চেনের পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, প্রভাব, এতগুলি বলে দিয়েছিলাম তো আগের দিন। স্যার মোটরের একটা হ্যাঁ কিসের পরিবর্তনের রূপ বললেন? মোটরের জিনগত পরিবর্তন হচ্ছে নিজে একটা সামনে থেকে কোমর ভেঙে গেছে, লতি লতি চলতে পারছে না, কিছু একটা অবলম্বনকে এই আমি কেবল হয়ে উঠছে, তখন নিজের আকর্ষে পরিণত হয়। বুঝে গেছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার স্যার ভালো দেখো। আরে কাজ করবি, প্রশ্ন তোমাদের কথা হচ্ছে যে প্রশ্নগুলোকে ঠিকঠাক করো, যা যা দেখছো যা যা আছে সেই প্রশ্নগুলোকে ঠিক করে করো। ঠিক আছে, বলো বলো, আর সময় নেই, পরে ক্লাস আরম্ভ হয়ে যাবে পরের দিন আবার। হ্যাঁ স্যার, পরের ক্লাসে তো আমাদেরই আছে। ঠিক আছে ঠিক আছে, মোদক কি বাড়িতেও স্নান করে না? পাঁজা ফার্স্ট হয়ে গেলে খাওয়াস, ঠিক আছে? অনেক পাঁজা। আগেও খাওয়ানোর কথা ছিল কিন্তু ও চান করেন এই স্বস্তিক শ্রেয়ানের কিন্তু আগেও খাওয়ানোর কথা ছিল। আমি আসছি। বলিস না, ও আছে। যার নয় বলছিস সেও আছে। লিভ কর ক্লাস আছে। শোন না, একটা খেলাধুলা হয়ে যাবে নাকি? মোদক ফালতু বকিস না, ক্রিকেট ফালতু বকিস না। স্যার লিভ করছি। অনিকেত আছে? সব লিভ করে গেছে, তুই একা বসে আছিস।